রাজনীতিবিদরা যে কোনো লোভে পড়ে বা কোনো অভাবে ধান্দায় রাজনীতিতে আসে না, এটাই মানুষ বিশ্বাস করে না। আপনারা সোল সার্চিং করেছেন, যেটা হলো কিছু আমাদের স্ট্র্যাটেজি ভুল ছিল, এই কাজগুলো না করে এভাবে গেলে আরো ভালো হতো। আমাদেরকে যদি ফ্রেমিং করতে না পারে কোনো, যেমন আপনি অমুকের বি টিম, জামাতের বি টিম, আমরা প্রথম দিকে আপনাদেরকে অনেকে তো কিংস পার্টি বল, বিএনপি জামাতের থেকে এখন বড় পার্টি। আর আমার মনে মানে বড় কিংস পার্টি, হ্যাঁ, মানে তারাই আসলেই এখন আর বড় ভাই মেজো ভাই বলি না, এখন দুজনেই বড় ভাই। মানে দুই বড় ভাইয়ের মধ্যে এখন হাড্ডাহাড্ডি ভাগ ভাটোয়ার, মানে বাটোয়ার লড়াই। প্রিয় দর্শক, টিভিএসএ নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন তরুণ প্রজন্মের একজন রাজনীতিবিদ, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন। তাজনুবা জাবিন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। রোববার রাত 8টার দিকে আমি আপনার ফেসবুকে একটা পোস্ট পড়ছিলাম, সেখানে সবাই আপনাকে একই প্রশ্ন করে, আমিও আপনাকে একই প্রশ্ন করছি, কোন আসন থেকে? আসলে এনসিপি তো নতুন রাজনৈতিক দল এবং আমরা এখানে সবাই জাতীয় রাজনীতিতে নতুন। সো আসলে কোন আসনে কাকে প্রার্থী চূড়ান্ত করবে, এটার জন্য আমার মনে হয় এনসিপির নিজেরও একটু সময় লাগবে, কারণ অনেক কিছু, আমরাও নতুন, কে কোন আসনে আসলে ফিট হবে বা মানে সঙ্গত হবে, সব দিক থেকে মিলবে, এটাও আমার মনে হয় এনসিপির একটু স্টাডি করা উচিত। সো এই সব কিছু মিলিয়ে আমি আশা করি যে এনসিপি তার প্রার্থিতা ঘোষণা করবে এবং তাদের সাথে তখন আমি জানতে পারবো যে কোন আসনে। আপনি মনোনয়ন ফর্ম নিয়েছেন? না, আমি মনোনয়ন ফর্ম মানে আমাদের তো পুরো 300টা আসনের জন্যই প্রার্থী, মানে প্রায় কত 1484টা জন মনোনয়ন ফর্ম কিনেছেন। সো ওটা তো ঠিক আছে, এবং যারা আমাদের বাইরে বিভিন্ন পেশার মানুষ যারা যুক্ত হয়েছেন তাদের এক সাক্ষাৎকার চলছে। এটার পরে আমরা যারা কেন্দ্রীয় সদস্যরাও আছি যুক্ত এনসিপির একদম শুরু থেকে, তাদের ব্যাপারেও দল নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নিবে, কারণ এখানে যেটা আমি বলছিলাম, নির্বাচন করছেন কিনা, আপনি যেখানে যাচ্ছেন মানুষজন আপনার ফেসবুকের পোস্ট অনুযায়ী মানুষজন আপনাকে জিজ্ঞেস করছে আপা কোন আসন থেকে? হ্যাঁ, এটা আসলে গতকাল আমি একটু বেশ ঘরের অনেকগুলা কাজ জমে গিয়েছিল, তো বেশ বাজার সদাই কেনাকাটা অনেক কিছুর জন্য আমি কালকে প্রায় 2-3 ঘন্টা বাইরে ছিলাম। সো একই প্রশ্ন 3-4 জায়গা থেকে যখন একসাথে করেছে, তো আমি জাস্ট মজা করেই আসলে ফেসবুক পোস্টটা দিয়েছি, যদিও ওটাই আসলে রিয়েলিটি। আমাকে, আমার ফ্যামিলির লোকজনকে, আমার হাজব্যান্ডকে হসপিটালে, আমার মা বোন সবাইকেই বিভিন্ন জায়গায় মানুষ জিজ্ঞাসা করছে। সো এটা আসলে একটা খুশির যে মানুষ দেখতে চায় আমাকে প্রার্থী হিসেবে সামনের নির্বাচনে, এটা আসলে একটা খুশিরও বহিঃপ্রকাশ ছিল। পাশাপাশি আসলে কোন আসন স্পেসিফিক, এটা আমি যেটা শুরুতে বলছিলাম, যেটা আমার থেকে বেশি দলের উপর নির্ভর করে, কারণ আমরা সবাই নতুন এখানে। দল যাকে যেখানে যোগ্য মনে করবে আমাদেরকে সেটাই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আসন নেই যে এই আসন থেকে আমি হচ্ছে চট্টগ্রামের মেয়ে, কিন্তু আমি অনেক আগে চট্টগ্রাম ছেড়েছি। মানে আমার চট্টগ্রাম কলেজ থেকে পাশ করার পরে আমি যখন মেডিকেলে চান্স পাই, সেই যে আমি চট্টগ্রাম ছাড়ি, প্রায় কত 20 বছরের কাছাকাছি আমি আসলে চট্টগ্রাম, এবং আমার ওভাবে আমার কানেকশন নাই। আর আমার বাবা মারা যাওয়ার পরে আমার দাদাবাড়ির সাথেও আমার অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে, আর আমি পুরো সময়টা আছি ঢাকায়। সো যদি দল মনে করে যে ঢাকায় থেকে নির্বাচন, আর আপনি যেটা দিচ্ছেন যে নির্বাচন করছে কিনা, একদম শুরুতে আমি যখন রাজনীতিতে জয়েন করি, আমার বিভিন্ন ইন্টারভিউতে এটা আছে যে আমি নির্বাচন করার জন্য নিজেকে ফিট মনে করি না প্রথমবারই, কারণ আমি আগে কখনো রাজনীতি করি নাই। এনসিপি আমার প্রথম সংগঠন, এবং জুলাইয়ের পরেই আমি আসলে রাজনীতিতে যুক্ত হই সক্রিয়ভাবে। সো আমি একটু নিজেকে আরও যাচাই বাছাই বা আরও ঝালাই করতে চেয়েছিলাম, এবং এখনও চাই। কিন্তু একটা অর্গ্যানিক চাওয়ায়, যেটা বললাম যে খুশির বহিঃপ্রকাশ, মানুষের কাছ থেকে রেসপন্স আছে, যেখানেই যাচ্ছি সেখানেই মানুষজন, এবং আমার পরিবার কাছেও মানুষ জানতে চাচ্ছে যে ওর ব্যাপারে কি খবর, ও কোন আসন থেকে দাঁড়াচ্ছে। সো এটা যদি দল মনে করে যে হ্যাঁ তাজনুবার দাঁড়ানো উচিত এবং এই আসন থেকে দাঁড়ানো উচিত, এবং সেটা যদি আমি মনে করি যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে নির্বাচনের আগে আমি কাজ করতে পারবো,
তাহলে যেখান থেকে দিবে সেখানে। আর যদি দল মনে করে যে না, এখানে আমার চেয়ে অন্য কেউ যোগ্য আছে, তাহলে সেটার জন্য আমি কমপ্লিটলি এটাতে আসলে নিজের থেকে দলকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আরো একটা জেনেরিক কোশ্চেন করি, আপনি ছিলেন চিকিৎসা পেশায়, ডাক্তার, কুমিল্লা মেডিকেল কলেজ থেকে পাশ করার পরে ঢাকার, আমি যতটুকু আপনার প্রোফাইল দেখেছি, ঢাকার নামি দামি বেশ কিছু হাসপাতালে আপনি জব করেছেন। সেই পেশা ছেড়ে রাজনীতিতে আসলেন কেন? কি আপনাকে প্রভাবিত করেছে এই সিদ্ধান্ত নিতে? আমি ছোটকালে যখন স্কুল কলেজের পরে আমি কখনো অন্য পেশায় যাব এটা আমার আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমাকে ডাক্তারই হতে হতো। আমার মা বাবা বা আমার বাবা আসলে যেরকম পরিবার থেকে যে ডাক্তার হওয়ার প্রচণ্ড চাপ আমার উপর ছিল। যে আমি নিজেকেও ওভাবেই আমি যদি মেডিকেলে চান্স না পেতাম, আমি জানি না আমার কপালে কি ছিল, অনেকটা এরকম। কিন্তু আমি ডাক্তারি পেশাটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম এবং এখনও আমি হাসপাতাল থেকে যখন দূরে আছি, আমি হাসপাতাল অনেক মিস করি, রুগী দেখা অনেক মিস করি, যদিও এটা আমি সাময়িক বন্ধ রেখেছি। জুলাই আসলে সব কিছু পরিবর্তন করে দিয়েছে এবং অনেকখানি পরিবর্তন করেছে এবং আমার কাছে মনে হয়েছে যে জুলাইয়ে সবাই কিন্তু সম্পৃক্ত ছিল। সবাই আমরা পরিবর্তনের কথা বলেছি, সবাই আমরা স্বৈরাচারের পতন চেয়েছি, সবাই আমরা এই স্বৈরাচারী ব্যবস্থার অবসান চেয়েছি। কিন্তু আমি ওই চাওয়ার দলে থাকতে চাই নাই। আমি টেবিলের এই পারে আসতে চেয়েছি যে এটাকে ইমপ্লিমেন্ট করার কাজে সক্রিয়ভাবে অংশ নেবে। কারণ আমি যদি এখন বাইরে থাকতাম, আমি কিন্তু অ্যাক্টিভিজমই করতাম। আমি ফেসবুকে লেখালেখি করতাম, বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন নিয়ে আমি লেখালেখি করতাম, আমি বলতাম, কথা বলতাম। কিন্তু এই কাজটা ইমপ্লিমেন্ট করবে কি? আমরা কিন্তু সবাই বলছি। আর একটা সময় আমার খুব স্ট্রাগলের প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ ছিল, যেখানে আমার চাকরি করাটা একদম ম্যান্ডেটরি। আমি মাস শেষে আমার বেতন অবশ্যই ম্যান্ডেটরি, এটা ছাড়া আমি এফোর্ড করতে পারতাম না। সো অনেকের কিন্তু ফ্যামিলি থাকে, বাচ্চা কাচ্চা থাকে, যাকে সে আসতে পারে না। কিন্তু ঠিক 2024-এ আমি যখন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেই এবং এই পরবর্তী সময়টা আমি নিজেকে জাজ করে দেখলাম যে আমি ফ্যামিলি থেকে সাপোর্ট পাবো এবং আর 10টা মেয়ে যে কারণে আসতে পারছে না, ওই কারণটা হয়তো আমি ওভারকাম করতে পারবো। সো ওয়াই নট মি? কেন আমি টেবিলের এই পারে থেকে শুধু আওয়াজ তুলে যাব? কেন আমি এটা বাস্তবায়ন করার জন্য কাজ করব না? তখন আমি ডিসিশন নিলাম যে সক্রিয় রাজনীতিতে, হ্যাঁ, কারণ এখানে আমার মতো অনেকের আসা উচিত, কিন্তু নানান কারণে আসতে পারছে না। আবার আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আপনি নিশ্চয়ই জানেন, আপনি সাংবাদিক পেশায় আছেন এবং আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলতে পারেন যে কতটা নোংরা এবং হোস্টাইল, মেয়েদের জন্য তো আরও বেশি। সো আমার কাছে মনে হয়েছে যে আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো, আমি ফিট এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। সো এই কারণেই আমি এটার ডিসিশনটা নিলাম। গত 1 বছরে আপনি রাজনৈতিক ময়দানে আছেন বা রাজনৈতিক মাঠে আছেন, যেটাই বলি আমরা, আপনার পার্সোনাল অভিজ্ঞতাটা কি? যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন রাজনীতিক, আপনি যে সংস্কৃতির কথা বলছেন, সব মিলিয়ে আপনার পার্সোনাল অভিজ্ঞতাটা কেমন হলো? এটা দুইভাবে যদি আমি বলি, একটা হচ্ছে যে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, যেভাবে আমি এখন পর্যন্ত আমি নিজের উপর সন্তুষ্ট। আমার একবারও রিগ্রেট হয় না যে আমি এখানে এসে ভুল করেছি। আমি জানতাম যে এই অনেক বাধা আসবে এবং সামনে আরও বেশি আসবে। সো এখন পর্যন্ত আমার কোনো রিগ্রেট নাই। এখন পর্যন্ত আমি মনে করি যে আমি আমার নিজের জন্য যে সিদ্ধান্ত নিয়েছি সেটা একদম সঠিক। আরেকটা যেটা জিনিস, যে আপনি যেহেতু ব্যক্তিগত বলতে চান, এনসিপি একদম স্ক্র্যাচ থেকে উঠে আসছে বা আমিও একদম স্ক্র্যাচ থেকে। কিন্তু আপনি যদি অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে যারা স্টাবলিশড, পুরনো, তাদের আমরা যে পরিবারতন্ত্রের কথা বলি, ধরেন একই কথা আমি বলছি, আমি খুব সম্মান নিয়ে বলছি, এখানে কোনো জাস্ট আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। ধরেন তারেক রহমান সাহেবের মেয়ে, উনি যে কথা বলছে আমিও একই কথা বলছি। এখন আমি রাজনীতি করতে গিয়ে যদি ফেল হই, আমি একবার আউট হয়ে যাব, কিন্তু ওনার মেয়েরা বারবার সুযোগটা পাবে। দে আর প্রিভিলেজড। কিন্তু আই এম ফ্রম পিপল লাইক মি, একদম স্ক্র্যাচ থেকে উঠে আসছে এবং জাতীয় পর্যায়ে নিজেকে প্রমাণ করতে হচ্ছে। একে তো আগে রাজনীতি করি নাই, এরপর জুলাই অভ্যুত্থান, এবং নিজেকে জাতির কাছে প্রমাণ করা এবং এরকম একটা হোস্টাইল এনভায়রনমেন্টে। সো আমাদের মতো মানুষের কোনো প্রিভিলেজ নাই।
এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয় ক্যামেরার সামনে আপনার স্টুডিওতে আসতে, কিন্তু অনেকে হয়তো প্রিভিলেজড যে এটা চলে আসছে। সো আমি এটাকেও এই যে চ্যালেঞ্জটা যে উতরাচ্ছি বা চেষ্টা করছি, এটাকেও আমি পজিটিভলি নেই। সো এই জিনিসগুলো থাকবে। তবে সামনে যেটা আমি মনে করি যে ইলেকশনের পরে হয়তো আরও অনেক কিছু মানে অনেক বাধার, আরও অনেক চ্যালেঞ্জ এনসিপি একজন কর্মী হিসেবে এবং একজন নারী রাজনীতিবিদ হিসেবে আমাকে আরও বেশি হয়তো সম্মুখীন হতে হবে, এবং আমি মনে করি যে আমি সেটার জন্য নিজেকে তৈরি করতে পারবো। তাহলে কি এভাবে আপনি বলতে চাচ্ছেন, আমরা যদি সংক্ষেপে এটাই কনক্লুড করতে চাই, যে আপনার বড় কোনো রাজনৈতিক দলের যদি থেকে না আসেন বা কোনো পরিবার থেকে রাজনৈতিক বড় পরিবার ডাইনেস্টি থেকে যদি না আসেন, তাহলে তরুণদের জন্য আসলে রাজনীতি মাঠটা খুবই কঠিন। এটা তো গত 50 বছরে এরকম না, মানে আমাদের কোনো চেঞ্জ আসেনি। এটা চেঞ্জ আসবে, জুলাই অভ্যুত্থান একটা ধাক্কা দিয়েছে, বাট না চেঞ্জ এসেছে। কারণ আপনি জুলাই অভ্যুত্থানে এখন দেখেন এক ঝাঁক নতুন মুখ, এবং এদেরকে টিকে থাকতে কিন্তু লড়াই করতে হবে, নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে কিন্তু লড়াই করতে হবে, এবং নির্বাচনের পর সেটা আরও বেশি করতে হবে। আমি বলছি আপনি গত 50 বছরের পিছনে যদি তাকান, দুটো পরিবারই কিন্তু রাজত্ব করেছে। এখানে একটা সাধারণ পরিবারের অনার্স মাস্টার্স করা, একটা ব্যাংকে চাকরি করা মেয়ে, আপনি নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রীকে চেনেন। সে হচ্ছে জেপি মর্গানে কাজ করতো ব্যাংকে, নিউ ইয়র্কে। তো সে এসে ভারতে সেই তৃণমূল পর্যায়ে এসে রাজনীতিতে জয়েন করেছে। তার একটা সাক্ষাৎকার আমি পড়ছিলাম। সে কাজ করতে করতে তার মনে হয়েছে যে শি ইজ মেকিং রিচ মোর রিচার, মানে সে যারা প্রিভিলেজ তাদের জন্য আরও বেশি কাজ করছে। সো ওরকম একটা সাধারণ ঘরের ছেলে মেয়ে যে বাংলাদেশে সত্যিকার অর্থে, আরেকটা চ্যালেঞ্জের কথা আমি বলি, রাজনীতিবিদরা যে কোনো লোভে পড়ে বা কোনো অভাবে বা কোনো ধান্দায়, আমি যদি একদম র ল্যাঙ্গুয়েজে বলি, ধান্দায় রাজনীতিতে আসে না, এটাই মানুষ বিশ্বাস করে না। মানে আমি যে কোনো ধান্দা ছাড়া রাজনীতি করতে আসছি, কোনো উদ্দেশ্য ছাড়া, এমপি মন্ত্রী হওয়া ছাড়া, কোনো ক্ষমতার লোভ ছাড়া, যে আমি লিটারেলি দেশের মানুষ পরিবর্তনের জন্য, সিস্টেমের পরিবর্তনের জন্য আমি কাজ করতে আসছি, এটাই মানুষ বিশ্বাস করে না। সো আমাদের তরুণদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এইটা বিশ্বাস করা, পারসেপশনটা ভাঙানো, পুরাটা ভাঙানো। কিন্তু আপনি যখন পরিবার থেকে আসবেন, আপনি দেখেন অসংখ্য তরুণ পুত্র কন্যারা সাবেক মন্ত্রীদের কিন্তু এখন সামনের রাজনীতিতে কন্টেস্ট করবে। সো তাদের ব্যাপারে কিন্তু এটা নাই। তারা মনে করে যে তার বাবা এরকম সম্মানিত মন্ত্রী ছিলেন, সম্মানিত রাজনীতিবিদ ছিলেন, সো তার ছেলে মেয়ে তো আসবেই, তাহলে তার একটা লিগেসি আছে। কিন্তু আমি যখন সাধারণ পরিবার থেকে উঠে আসবো, আমার বাবা একটা সরকারি ডাক্তার ছিলেন, মা গৃহিণী, আমি নিজে ডাক্তারি পেশা ছেড়ে এখানে আসছি, ডেফিনেটলি আমার কোনো হিডেন এজেন্ডা আছে, আমি মন্ত্রী হতে চাই, আমি ক্ষমতা পেতে চাই। সো এটা শুধু আমার না, এনসিপি যে সকল তরুণ ছেলেমেয়েরা করছে তাদের সবার ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট চ্যালেঞ্জ, যে মানুষের ইয়েটাকে চেঞ্জ করা। আমাদের 50 বছরের কথা বলছিলেন, গত 50 বছরে তরুণ ছাত্র নেতাদের নিয়ে দল গঠনের এক্সাম্পল একটাই আছে, যেটা হলো 1972 সালে জাসদ হয়েছিল, এক ঝাঁক তরুণ নেতৃত্ব নিয়ে। একটা স্টেজে এসে জাসদ যেভাবে প্রোগ্রেস করার কথা ছিল, অ্যাডভান্স হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ফাইনালি এসে আর করতে পারেনি। নিঃসন্দেহে সেই ইতিহাস আপনারা পড়েছেন অবশ্যই। এবং আপনি এনসিপির আগে থেকে যখন মানে জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন তরুণরা সংগঠিত হচ্ছিল, যে কোনো ব্যানারে নানাভাবে আমাদেরকে জাসদের সাথে তুলনা করা হয়েছে, বা বিভিন্ন সময়ে আমরা হারিয়ে যাব, এটা না করলে হারিয়ে যাবে, ওটা না করলে হারিয়ে যাবে, ইভেন এখনও নির্বাচনে যদি এনসিপি এটা না করে হারিয়ে যাবে। সো 50 বছরের রাজনীতিতে বাংলাদেশে কেন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই, এটা যেমন এনসিপি জানে বা এখনকার তরুণরা জানে, পূর্বের তরুণরা কেন সফল হয় নাই এটাও আমরা এখন জানি। সো আমাদের সামনে কিন্তু পরিষ্কার আমরা কি হতে চাই না, এটা যেমন পরিষ্কার আমরা কি হতে চাই, কোন পথে আমাদেরকে স্টিক থাকতে হবে, এটাও আমরা চাই যে এটা করলে আমাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা এদের মতো হওয়া যাবে না। সো এইগুলোই আমি আসলে মনে করি যে চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা থাকাটা স্বাভাবিক। মানুষ যে আমাদেরকে যে জাসদের মতো মনে করে বা যে সে হারিয়ে যাবে, এটা তাদের মনে আসাটা স্বাভাবিক, কিন্তু ডিপ ডাউন তারা চায় যে একটা তরুণ দল এখান থেকে বের হয়ে আসুক, একটা তৃতীয় শক্তি বের হয়ে আসুক, একটা তৃতীয় ভরকেন্দ্র রাজনীতিতে বাংলাদেশের আসুক। এটা প্রত্যেকটা মানুষ যারা এনসিপিকে
সমালোচনা করে, যাদের এনসিপির প্রতি পূর্ণ আস্থা নাই তারাও ডিপ ডাউন এই আশাটা করে যে এনসিপি উতরায় যাক। আমরা এনসিপির কার্যক্রম নিয়ে একটু আলোচনা করতে চাই। সামনে ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আপনি শুরুতে একটুখানি বলছিলেন এনসিপি 300 আসনের জন্য মনোনয়ন ফর্ম বিতরণ করেছে, প্রায় 1500 মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। বলা হয়েছে এখন প্রার্থীদের যারা মনোনয়ন ফর্ম কিনেছে বা নিয়েছে তাদেরকে ইন্টারভিউ করে আপনারা প্রার্থী সিলেক্ট করবেন। এখানে ইন্টারভিউ করার সময় কি কি বিষয়কে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে? এবং আপনি জানেন যেটা হলো নির্বাচন একটা বড় টাকার খেলা হয়, তাহলে সেই চ্যালেঞ্জটা মোকাবেলায় আপনাদের প্রার্থীদের আর্থিক সক্ষমতাও কেমন সেটাও বিবেচনা করা হচ্ছে কিনা? এখানে আসলে যে জিনিসটা আমরা শুরু থেকে শুধু এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যে আমরা এই বৈশিষ্ট্যগুলো সেট করেছি তা না, আমরা যখন রাজনীতি শুরু করি বা আমাদের যখন ঘরোয়া আলোচনা বৈঠক হয় আমাদের শুরু থেকে এটা ছিল যে ওই এলাকায় ওই জায়গায় যে মানুষটা সবার কাছে যোগ্য, মানে অ্যাকসেপ্টেবিলিটি আছে যার, তার হয়তো বড় বড় রাজনৈতিক দল থেকে মনোনয়ন পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু সে আসলেই তার ওই এলাকায় একটা পরিবর্তন আনতে পারবে, সবার মধ্যে তার একটা সৎ মানুষ হিসেবে তার একটা গ্রহণযোগ্যতা আছে, সব ধর্মের মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে, সে নিজেকে এটা মনে করতে পারে বা দাবি করতে পারে, আমরা তাকে পিক করছি। আর যেটা আর্থিক এটা বললেন, যদিও আমরা শুরু থেকে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলছি, কিন্তু মানে আমরা একটা কথা বলি যে মানে ক্ষমতার উৎস যদি জনতা হয়, মানে অর্থের উৎসও জনতা। মানে আপনি যদি এই মানুষটাকে এখান থেকে মনোনয়ন দেন, সে তার এলাকা থেকেই বা তার জগৎ থেকেই যাতে এই আপনার নির্বাচন করার অর্থে আর্থিক উৎসটা বের করে আনতে পারে। কারণ আমি আপনাকে বলি যে এবার যে নির্বাচন বিধিমালা অনুযায়ী যে আমাদের টাকা খরচ করার যে লিমিটেশনটা দেয়া আছে, মানুষ কিন্তু পুরনো বিএনপি জামাত কত টাকা খরচ করছে এটার থেকেও বেশি দেখবে এনসিপি কতটুকু খরচ করছে, এনসিপি কতটুকু নির্বাচন, এক্স্যাক্টলি। এবং আমরা কিন্তু তাদের, এটা আমাদের একটা বিশাল পরীক্ষা, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। সো আমরা কিন্তু এই নির্বাচন বিধিমালার মধ্যে যে মানুষটা ওই এলাকার জন্য ওই আসনের জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে এবং আমাদের তার সাথে কথা বলে মনে হবে বা তার ব্যাকগ্রাউন্ড চেক করে মনে হবে যে না এই যোগ্য, তাকেই কিন্তু আমরা মনোনয়ন দেব। এখন এমন না যে আমরা তরুণ দেখে সবসময় তরুণ প্রার্থীকেই, কারণ যার চিন্তা ভাবনা, যার বয়স 60 কিন্তু যার চিন্তা ভাবনা পরিবর্তনের মতো, সেও আমাদের কাছে তরুণ। যার চিন্তা ভাবনা যে নতুন কিছু করার, নতুনভাবে করার, এই যে আপনি দেখেন বিভিন্ন পেশার মানুষ যে এসে মনোনয়ন কিনতে পারছে, এই ধারাটা আপনি পরেরটা পরে প্রার্থী হবে কিনা সে কিভাবে হবে ওটা পরে, আমরা কিন্তু এই ধারাটা ভেঙেছি যে কোনো মানুষ এসে মনোনয়ন কিনতে পারছে। মনোনয়ন ফর্মের প্রাইস কত রাখা হয়েছে? আমাদের সবার জন্য রাখা হয়েছে 10,000, আর যারা নিম্ন আয়ের কৃষক মজুর তাদের জন্য 2,000 রাখা হয়েছে। এবং আমাদের যে রিক্সা চালক একজন মনোনয়ন নিয়েছেন, ওনারটা আমাদের দলের একজন এটা দিয়েছেন। এবং আমি যেটা মানে বলতে চাচ্ছি যে কেউ এসে যে কেউ বলতে যে কোনো পেশার একজন মানুষ এসে যে মনোনয়নটা কিনতে পারছে জাতীয় নির্বাচনের জন্য, এই ধারাটাও আমরা এই যে এটা ভেঙে দিয়েছি আমরা, এটা কিন্তু শুরু হয়ে গেল। আমি গত পরশুদিন মনে হয় আমি একটা কুরিয়ার সার্ভিসে গিয়েছিলাম, তো প্যাকেট যখন লিখছে আমি দাঁড়িয়েছিলাম কিউতে, তো তারা কথা বলছে, তারা বলছে যে এনসিপির থেকে তো রিক্সা নিয়েছে, তাহলে তো আমরাও এটা নিতে পারি। তো আরেকজন বলছে টাকা ছাড়া তুমি ইলেকশন করতে পারবা না। তো বলছে এগুলো তো, এরা কিভাবে টাকা ছাড়া ইলেকশন করে, যতটুকু টাকার মধ্যে আছে এটা তো মানুষের থেকে উঠায় টাকা করবে, নিশ্চয়ই কোনো সিস্টেম আছে, তা না হলে তারা রিক্সা চালককে কেন, আসলে কোনো সিস্টেম আছে কিনা, সিস্টেম মানে আপনি সিস্টেম মানে হচ্ছে, সিস্টেম মানে কি, সিস্টেম মানে কাছে বিগ মানি আছে কিনা, না সে সিস্টেম বলতে এটা বোঝায়নি, সে সিস্টেম বলতে বোঝাতে চেয়েছে তার মানে এতদিন যে সবাই বলতো টাকা ছাড়া নির্বাচন হবে না এবং যে টাকা আছে যার প্রভাব প্রতিপত্তি আছে সেই নির্বাচন করতে পারবে, এটার বাইরেও নিশ্চয়ই কোনো সিস্টেম আছে। এখন যেমন কিছু দল, এটার বাইরে একটু শেষ করে, এটার বাইরে সিস্টেমটা হচ্ছে যেটা বললাম, আপনাকে ওই এলাকা থেকে আপনাকে ভোটও চেতে হবে, ওই মানুষের কাছে আপনাকে, ওই মানুষই আপনাকে ফান্ডিং করবে, অবশ্যই করবে। কিছুদিন আগে পরশুদিনই বোধহয় আমার এক কলিগকে সে একটা টেক্সট শেয়ার করেছে, তাকে 5 লাখ টাকা দিবে, এমনিতেই দিবে, কোনো দাবি নাই। অনেক মানুষ আছে যারা পরিবর্তনে সাহায্য করতে চায়, কিন্তু হয় কি যে যেভাবে মিডিয়া আমাদেরকে মানে পোট্রে করার চেষ্টা করে সাধারণ মানুষের কাছে, এজন্যই তারা সন্দেহ করছে নিশ্চয়ই টাকা ছাড়া অন্য কোনো সিস্টেম আছে।
এই সিস্টেম বলতে এটাই বোঝানো হয়েছে, নাহলে কেন রিকশাওয়ালাকে সরকার থেকে আপনাদেরকে জিতিয়ে দেবে এরকম কোনো ধারণা আছে? এটা আমি নারীদেরকে, নারী সদস্য প্রার্থীদেরকে সরাসরি ভোটে নির্বাচনে উদ্বুদ্ধ করার জন্য এরকম একটা ব্যবস্থার কথা আমি মন্ত্রণালয়ের সাথে, এরকম আমাদের অনেকগুলো নারী রাজনীতিবিদের সাথে তারা আলোচনা করেছিল। আমি জানি না এটা পরে এই ইলেকশনে এটা ইমপ্লিমেন্ট হবে কিনা, মানে যদি সরাসরি আসনে কেউ নির্বাচন করতে চায়। আমি বলছিলাম যেটা হলো অন্য একটা সিস্টেম আছে, তার মানে সরকার কোন মেকানিজমে এনসিপি এর প্রার্থীদেরকে না, আপনারা এটাও তো হচ্ছে এই যে আমি যেটা শেষ করলাম যে মিডিয়া নানান ভাবে পোর্ট্রে করতে চাচ্ছে। তার মানে এই আপনি যখন এই প্রশ্নটা করবেন, এটা যখন দর্শকরা শুনবে তাহলে বলবো যে হ্যাঁ, তাহলে ইউনূস সরকার মনে হয় ছাত্রদেরকে টাকা দিবে। দর্শকরা এটা বুঝবে কোনটা হাসির প্রশ্ন, কোনটা সিরিয়াস প্রশ্ন, সেটা বুঝবে। যেটা বলছিলাম যেটা হলো প্রায় 1500, এটা শেষ করি যে আসলে এরকম কোন আরেকটা সিস্টেম হচ্ছে ট্রান্সপারেন্সি সিস্টেম, সততার সিস্টেম, যেটা মানুষ কল্পনাও করতে পারে নাই এই গত এতগুলা দশকে, যে আপনি মানুষের কাছে মানে ভোট টাকা ছাড়াও আপনি ভোট করে জিতে আসতে পারেন। আপনি গুগলে সার্চ দেন, পৃথিবীতে এরকম অনেক ইতিহাস আছে। ইউএসএ বোধহয় এক ট্রাক ড্রাইভার কিন্তু এক স্বনামধন্য রাজনীতিবিদকে হারিয়ে দিয়েছে। সো এটা কিন্তু সম্ভব, এবং এই রাজনৈতিক সংস্কৃতিকে যে গুণগত পরিবর্তনের যে সূচনা, আমার মনে হয় এটা 24-এর পর শুরু হয়েছে এবং এটা আমরা অব্যাহত রাখতে পারব। ছোট করে আপনার কাছে একটা ডেটা জানতে চাই, যদি আপনার কাছে থাকে। প্রায় 1500 মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, 1484, প্রায় 1500। এর ভিতরে নারী কতজন আছে? এক্স্যাক্টলি আমি এখন এটা ফিগারটা আপনার কাছে জানা নেই। তবে আমাদের মানে কেন্দ্রীয়ভাবে আমি যদি একটা আপনাকে বলি, প্রায় 30-40 জনের মতো আমি দেখেছি, মানে সংখ্যাটা না দেখলেও এরকমের কাছাকাছি বা আরো বেশি হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমার জানার প্রশ্ন, সেটা হচ্ছে আরপিও নির্বাচনী আইন, যেটা গণপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে বলা হচ্ছে দলগুলো তৃণমূল থেকে প্যানেল নিয়ে আসবে প্রার্থী মনোনয়ন করার জন্য। প্যানেল আসবে, পার্লামেন্টারি বোর্ড প্যানেলটা ফাইনাল করবে। বড় দলগুলোর ক্ষেত্রে এরকম কিছু দেখা যায়নি। তো এনসিপি যেহেতু নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাচ্ছে, আপনারা কি সেটা অ্যাপ্লাই করেছেন? আপনাদের ক্ষেত্রে তো ফর্ম বিক্রি হচ্ছে, তৃণমূল থেকে কোনো প্যানেল নিয়ে আসছেন বলে পত্রপত্রিকায় আমরা কোনো রিপোর্ট আমরা তো এখন এটা আসলে প্রকাশও করি নাই। আমরা কিন্তু প্রকাশও করি না, আমাদের মাত্র সাক্ষাৎকার প্রক্রিয়াটা চলছে, এবং আমাদের যখন চূড়ান্ত প্রার্থী তালিকা মানে ঠিক হবে এবং এটা প্রকাশের মুহূর্তে যাবে, এগুলো নিশ্চয়ই আপনাদেরকে সবকিছু মেনেই আমরা এটা প্রকাশ করব। যেটা আমি বারবার বলছিলাম যে অন্য দলগুলোকে যেরকম স্ক্রুটিনির মধ্যে রাখে নাই এতদিন, কিন্তু এনসিপিকে রাখবে। এনসিপি পোস্টারটা কিভাবে করছে, এনসিপি প্রচারণা কিভাবে করছে, এনসিপি এই যে আপনার তৃণমূল প্যানেল দিয়ে তারপর প্রার্থিতার প্রকাশের ব্যাপারটা, নিয়মটা মানছে কিনা, এগুলো কিন্তু এনসিপির ক্ষেত্রে সব সময় আপনারাও ক্যামেরা ধরে রাখবেন, বুম ধরে রাখবেন, এবং আমরাও শুধুমাত্র জবাবদিহিতার জন্য না, আমরাও চাই যে আমাদের মাধ্যমেই যাতে এই চেঞ্জগুলা শুরু হয়, যেটা অন্যান্য রাজনৈতিক দল, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এখনো করতে পারে না। এই যে আপনার এই নির্বাচন বিধিমালাতেই, মানে ইসি কর্তৃক যে বিধিমালা ঠিক করা হয়েছে কিছুদিন আগে, যে রাজনৈতিক সংলাপ হলো, সেখানে আছে যে পোস্টারে দলীয় প্রধান ছাড়া আর কারো ছবি থাকতে পারবে না প্রার্থীর সাথে। তা আপনি কি কল্পনা করতে পারেন আপনার কখনো চোখে পড়বে বিএনপির 3 জন ছাড়া, ওই পরিবারের জিয়াউর রহমান সাহেব, খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া কেউ কোনো প্রার্থী ছবি দিয়েছে? এখানে তো প্রধান হচ্ছে বেগম খালেদা জিয়া। তাহলে এটা তো কেউ মানবে না, এবং যদি না মানে ইসি কি তাকে জবাবদিহিতে অধীনে আনতে পারবে? পারবে না। বিএনপি জামাতের কাউকে আনতে পারবে না, পারবে হচ্ছে এনসিপি কে পারবে। সো এই জন্য আমরাও চাই ওই যখন পোস্টারটা হবে আমাদের খালি দলীয় প্রধান থাকবে। এই যেটা বলছিলেন, বড় দলগুলো অনেক কিছু মানে না। বড় দলগুলোর ভিতরে সবচেয়ে বড় অভিযোগ যেটা হলো আর্থিক স্বচ্ছতার অভাব। তাদের যে দলীয় ফান্ড থাকে, নির্বাচনে কি পরিমাণে টাকা পয়সা খরচ হয়, সারা বছর ধরে কি পরিমাণে ডোনেশন পায়, সোর্স অফ ফান্ড কি, কিভাবে খরচ হয়, এগুলোতে কোনো স্বচ্ছতা নেই, যেটা থেকে করাপশনেরও বড় একটা অভিযোগ আছে। এটা সবাই কম বেশি জানে। এনসিপির এই আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আপনাদের প্রসিডিউরটা কি হবে? আপনারা কি রেগুলার আপনাদের কোথা থেকে টাকা পয়সা আসছে, ডোনার কারা, তারপরে কত টাকা খরচ হচ্ছে, এগুলো কি প্রকাশ করছেন? এটা তো যখন আপনার প্রার্থী তালিকা একদম চূড়ান্ত হয়ে যাবে এবং তফসিল ঘোষণার পরে যখন মনোনয়ন নিবে এবং ইসির সাথে যখন ইন্টারাকশন শুরু হবে, কেউ না করলেও এনসিপির প্রত্যেকটা প্রার্থী এটা নিশ্চিত করবে। আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে সোর্স অফ ফান্ড অবশ্যই, হ্যাঁ, কারণ আমি আপনাকে বলছি তো, আমাদের শুধু আসলে যেন তেন ভাবে
ক্ষমতায় যাওয়াটাই হচ্ছে এনসিপি বা তরুণ রাজনীতিবিদদের উদ্দেশ্য না। গতকালও আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে আমাদের একটা আসনও না পেলেও আমাদের নীতি আদর্শে আমরা আপোষ করব না, কারণ এটাই আমাদের রিসোর্স, এটাই আমাদের মূলধন, যে আমরা আর অন্যদের মতো হয়ে যাব না। সো এটাতে আমরা কখনোই আপোষ করব না, এবং এই আর্থিক স্বচ্ছতাটা দেখানোর নির্বাচনের সময় মানে মানুষ সবচেয়ে বেশি আশা করে নতুনদের কাছে। এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ কেমন? লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে, একটা বক্তব্য নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। হ্যাঁ, এটা তো সমালোচনা করার মতোই বক্তব্য, কারণ এটা তো একদম ফ্যাসিস্টের বক্তব্য, যেটা জামাতের নেতা চট্টগ্রামের শাহজাহান চৌধুরী সাহেব বলেছেন। দেখেন, মানে আমি যদি খুব রাগঢাক না করে মোটা দাগে বলি, লেভেল প্লেইং ফিল্ড না, এটা একদম ভাগ বাটোয়ারা হয়ে গেছে বড় দুইটা দলের মধ্যে। একদম ভাগ বাটোয়ারা পরিষ্কার। এটা এখানে কেউ মানুক আর না মানুক, প্রশাসন দুই যে যার কাছে আশ্রয় পাচ্ছে এবং যে যাকে আশ্রয় দিচ্ছে। নির্বাচনের আগে এটার এখন রীতিমতো হিরিক চলছে সব জায়গায়, সব স্তরে, এবং যারা নির্বাচন পরিচালনা করে, জেলা প্রশাসক, এডিসি, ইউএনও, এসপি, ওসি, তারপর আপনার কারা রিটার্নিং কর্মকর্তা, এবং দেখেন বিএনপি থেকে বলেছে যাতে ইসির কর্মকর্তারাই হচ্ছে রিটার্নিং অফিসার হয়। যদিও আমার এটার এখনো দলীয়ভাবে আমরা কোনো কিছু বলি না, কিন্তু আপনি মেকানিজমগুলো দেখেন, এই যে ইলেকশন মেকানিজম করা, কারণ হাসিনা তো এটার বিশাল উদাহরণ রেখে গেছে, শুধু বাংলাদেশে না পুরো বিশ্বে, যে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 15 বছর ক্ষমতায় থাকা যায়, মডেল ডেভেলপ করেছেন। একদম, এটা তো আমার মনে হয় ইউনিভার্সিটিতে পড়ানো হবে। তাহলে এটা কেন অন্য কেউ এটা দখল করতে চাইবে না? হয়তো অনেকটা সুশীলভাবে করতে চাইবে, হাসিনার মতো এত নেকেটলি করবে না, কিন্তু অনেকটা সুশীলতার মধ্যে তো কিন্তু এই জিনিস আমরা দেখছি। সো আমি আপনাকে এর আগের প্রশ্নে যেটা বলতে চাইছিলাম, যে আমরা হয়তো একটা আসনও পাবো না, কিন্তু নতুন রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন শুরু, এটা এনসিপির হাতেই হবে, এবং এনসিপি কখনোই আসনের জন্য বা ক্ষমতায় যেন তেন ভাবে যাওয়ার জন্য ওইটার সাথে নিজেকে মিক্স করবে না। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন একটু জানতে চাই। সেটা হলো, এনসিপি কি কারোর সঙ্গে নির্বাচনী জোট বাঁধছে, নাকি এনসিপি একাকী ইলেকশন করবে? এখন পর্যন্ত আমরা একক। এখন পর্যন্ত এই শব্দটা এই কারণে বলছি, কারণ আপনার এই যে আমি যেটা বললাম মিক্স করবে না, তাহলে আমরা যদি নির্বাচনী জোট একটা, সমঝোতা একটা, এখানে কিন্তু শব্দেরও অনেক আছে, আরেকটা হচ্ছে কমপ্লিট জোট করা। সো আমার যদি নীতি আদর্শের সাথে না মিলে, তাহলে আমি ওই কয়েকটা আসনের বিনিময়ে এই জিনিসটাকে মিক্স করে ফেলাটা বা পুরনোটার সাথে মিশে যাওয়াটা আমাদের জন্য সুইসাইডাল হবে। একদম অনুষ্ঠানের শুরুতে আপনি যখন বলছিলেন যে জাসদের মতো, বা আমরা জানি যে আমরা কি করব না বা কি করব না, এটা আমরা পুরোপুরি স্পেসিফিক, ওইটা ফিক্স রেখে এবার বাকিটা ঠিক করতে হবে। সো এ কারণে যাদের সাথে যদি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক অনেক আলোচনা চলছে এবং চলাটা খুব স্বাভাবিক, এই গণ অভ্যুত্থানের পরে প্রথম জাতীয় নির্বাচন। সো আপনার নির্বাচন কেন্দ্রিক অনেকের সাথে নীতি আদর্শ মিলে গেলে, তারপর জুলাই সংস্কারের বিশাল একটা বিষয় আছে। সো সবকিছু কারোর সাথে মিলে গেলে নির্বাচনী জোট হলেও হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তাতে আমাদের কপালে যাই থাকে, যেটাই হয় সেটাই আমরা মেনে নিব। এনসিপি গঠনের পর থেকে ফেব্রুয়ারিতে এনসিপি গঠিত হলো প্রকাশ্যে, এরপর থেকে 8-9 মাস পার হয়ে আসছে। এর ভিতরে এনসিপির যে দলীয় কৌশলগুলো ছিল, আপনারা যত কর্মকাণ্ড পরিচালনা করেছেন, অনেকগুলো আপনাদের সাকসেসফুল হয়েছে, কিছু কিছু হয়তো মনে হয়েছে যেভাবে গেলে আরেকটু বেটার হতে পারতো। আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে কখনো আপনারা সোল সার্চিং করেছেন, যেটা হলো কিছু আমাদের স্ট্র্যাটেজি ভুল ছিল, এই কাজগুলো না করে এভাবে গেলে আরো ভালো হতো? অসংখ্যবার। আমাদের দুই একটা এক্সাম্পল বলবেন? অসংখ্যবার। এক্সাম্পলটা আসলে আমাদের অনেকের ব্যক্তিগত অনেক বক্তব্য, অনেক নেতার বক্তব্য, তাদের ব্যক্তিগত কাজ অনেক সময় দলের কাজ হিসেবে দেখানো হয়েছে, দলের বক্তব্য হিসেবে দেখানো হয়েছে। এটাকে আমরা শুরুতে আলাদা করতে পারতাম। যখন মিডিয়ায় ফ্রেমিং করে ফেললো, যখন একটা ভুল বার্তা দিয়ে গেল, তখন আমাদের কাছে মনে হয়েছে যে এটা তো এভাবে করে। তারপর কিভাবে মানুষের সাথে, যেহেতু
মানে একটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা তৃতীয় শক্তির আবির্ভাব, তখন কিভাবে পুরনো এস্টাবলিশমেন্টের সাথে আপনি ইন্টারেক্ট করবেন, এটার অনেক কিছু হয়তো আমরা আরও বেটার করতে পারতাম। বেটার বলতে এভাবে যে আমাদেরকে যাতে ফ্রেমিং করতে না পারে কোনো, যেমন আপনি অমুকের বি টিম, জামাতের বি টিম আমরা, বা আমরা প্রথম দিকে আপনাদেরকে অনেকে তো কিংস পার্টি বলতো। হ্যাঁ, কিংস পার্টি, বা কিংস পার্টিটা আসলে এটা মানে এখন তো আমার কাছে মনে হয় অপ্রাসঙ্গিক। বিএনপি জামাতের থেকে এখন বড় পার্টি আর আমার মনে মানে বড় কিংস পার্টি, হ্যাঁ, মানে তারাই আসলে এখন আর বড় ভাই মেজো ভাই বলি না, এখন দুজনেই বড় ভাই, মানে দুই বড় ভাইয়ের মধ্যে এখন হাড্ডাহাড্ডি ভাগ ভাটোয়ার মানে বাটোয়ার লড়াই। কিন্তু আমি যেটা বলতে চাই যে অনেক কিছু মিসফ্রেমিং হয়েছে, যেটা আমরা আরও সাবধান হতে পারতাম। সো মানুষের সাথে ইন্টারেকশন, মানুষ কোন কথাটাকে কিভাবে নিচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে আমাদের নেতারা অনেক বেশি এখন মানে গুছিয়ে এসেছে যে এভাবে আমাদেরকে ফ্রেমিং করা যাবে না, এবং লোকজন এটা বুঝছে। কিন্তু এটা আমরা শুরু থেকেই হয়তো করতে পারতাম। আবার অনেক সময় হয়তো নারী বিদ্বেষী হিসেবে আমাদেরকে পোট্রে করার চেষ্টা করা হয়েছে, যে এরকম কোনো ব্যাপারই আসলে দলের ভিতর হয়তো একেবারেই শুরু থেকেই নাই, কিন্তু তারপর আমরা ওই ফ্রেমিংটার মধ্যে পড়ে গেছি। তারপর আপনার অনেক দাবি দেওয়া আমাদের ছিল। আমাদের এই বিপ্লবী সরকার গঠন করার আমাদের একটা বড় একটা দাবি ছিল, যেটা পুরনো রাজনৈতিক দলগুলো মানে নাই। এরপর আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে আমাদের অনেক বড় একটা স্ট্যান্ড ছিল। আপনারা তো এখনো স্বাক্ষর করেননি এটা জুলাই সনদে, তো এখনো স্বাক্ষর করি নাই। সনদেরটা বলছি না, আমি ঘোষণা সনদে স্বাক্ষর করবেন না। সনদে এটা পার্টি থেকে জানানো হবে, কিন্তু এখন তো লাস্ট যেটা আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের চাওয়া ছিল, যে এটা আসলে কোনোভাবেই রাষ্ট্রপতি মানে সেই ফ্যাসিস্টের রাষ্ট্রপতি আসলে এই আদেশটা দিতে পারে না। এখন হয় কি, আসলে জুলাই সনদটাকেও বিভিন্ন রাজনৈতিক দল এক ধরনের বার্গেনিং একটা টুল হিসেবে ব্যবহার করছে। মানে জুলাই সনদটাও এখন দুর্ভাগ্যজনকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বার্গেনিং পয়েন্ট হয়ে গেছে। সো এই কারণেও আমাদের অনেক কিছু মানে যেটা জাতীয় এজেন্ডা, সেটাকে ফ্রেমিং করে আমাদের এনসিপির দলীয় এজেন্ডা দেখানো হচ্ছে। জুলাই সনদ যদি প্রধান উপদেষ্টার মাধ্যমে, মানে ডক্টর ইউনূস যাকে অন্তর্বর্তী সরকার প্রধান করা হয়েছে এবং গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যিনি রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি কেন জুলাই সনদে সাইন করবে না? সো এটাও একটা রাজনৈতিক তর্কের মধ্যে পড়ে গেছে। উনি যদি করে, এনসিপির তো কোনো আলাদা কোনো লাভ হবে না। এটা জাস্ট জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেটটা সে জুলাই সনদকে মাধ্যমে এটা মানে এটা স্টাবলিশ হবে, কিন্তু এটাকেও দেখানো হচ্ছে আসলে দলীয়। আর শোয়ের ব্যাপারটা, এটা নিশ্চয়ই আমরা মানে সরকারের সাথে আমাদের এক ধরনের আলোচনা আছে, এটা যদি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা আপনাদেরকে জানানো হবে। তাসনুবা জাবিন, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বলালেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।